হাই, দিস ইজ ফারজানা। শুনছেন বিউ রেডিও স্বাস্থ্য কথন। আপনারা আমাকে এই মুহূর্তে দেখছেন বিউ রেডিওর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে টিউন ইন করতে পারেন বিউ রেডিওর যে অ্যাপ আছে তাতে। আপনারা সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে সার্চ বারে বিউ রেডিও লিখে সার্চ দিতে হবে এবং বিউ রেডিও অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আর আমি বলতে চাই যে আমাদের কিন্তু একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটি হলো www.biuradio.org। আর আমাদের কিন্তু ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও আছে, তো আপনারা চাইলে সেখানে আমাদের সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন। আর আমি স্বাস্থ্য কথনে এখন থেকে প্রতি মঙ্গলবার 1 by 1 জুবাই ভাইয়ের সাথে থাকবো। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন। আর আজকে আমাদের অতিথি হিসেবে আছেন আসাদুজ্জামান ইদ্রিস ভাইয়া। সে আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিভাবে সচেতনতামূলক কিছু শব্দ শব্দ এবং কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবে বা আমাদের জানানোর চেষ্টা করবে যে মানসিক স্বাস্থ্য কিভাবে উন্নত রাখা যায়। আসলে শারীরিক স্বাস্থ্য সুস্থ রাখার সাথে সাথে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য সুস্থ রাখার প্রয়োজনীয়তা অনেক। তাই আসলে আমাদের এই জিনিসটার ব্যাপারে অনেক অ্যাওয়ার হতে হবে। স্বাস্থ্য বলতে আসলে আমরা কি বুঝি? শুধু কি শরীরটা ভালো থাকা মানেই কি স্বাস্থ্য, নাকি এর সাথে মনটাও ভালো থাকা দরকার? এটার জন্য আর আসলে আজকে আমাদের এই সেগমেন্ট স্বাস্থ্য গঠনের। তো ধন্যবাদ আসিফ ভাইয়া আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকেও আমাকে আজকের স্বাস্থ্য কথনের এই এপিসোডে যুক্ত করার জন্য। টপিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের টিমকে, স্বাস্থ্য কথনের টিমকে, এত সুন্দর একটি টপিক নির্ধারণ করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ভাইয়া আপনার কি মনে হয় না যে ইদানিং একটা যে শব্দ ডিপ্রেশন বা মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ, এই শব্দটা অনেক কমন হয়ে গিয়েছে এই যে করোনার এই যে সময়টার পর থেকে? মানসিক স্বাস্থ্য বিষয়টা, হ্যাঁ, তুমি যে কথাটা বলেছো যে এই ডিপ্রেশন শব্দটা বিশেষ করে করোনাকালীন সময়ে যদি বলি, অথবা তারও আরেকটু আগে থেকে যদি বলার চেষ্টা করি, মানে রিসেন্ট 2-1 বছরে এই ডিপ্রেশনে মানুষ অনেক বেশি ভুগছে। আমরা যদি সোশ্যাল সাইট গুলোতে একটু যারা বিচরণ করি তারা হয়তো বলতে পারবো, বা এমনিতেই মানুষ প্রকাশ করছে, মানুষ আসলে ডিপ্রেশনে সব সময় ভুগে থাকে। এটা মানুষের একটা কমন বৈশিষ্ট্য বা একটা কমন বিষয় যে ডিপ্রেশনে ভোগা। কিন্তু আমরা খেয়াল করেছি যে করোনাকালীন সময়ে বা কিছু কিছু সময় আমরা পার করি যে সময়টাতে আমরা অনেক বেশি ডিপ্রেশনে ভুগে থাকি। তো সেই ডিপ্রেশনটা কেউ প্রকাশ করে, কেউ করে না। কিন্তু আমরা খেয়াল করেছি যে এমন কিছু এক্সট্রিম সিচুয়েশন আমাদের সামনে আসে, যে সিচুয়েশনে আমরা আমাদের ডিপ্রেশনটা প্রকাশ করি সবার মাঝে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে বর্তমান সময়ে আমরা এখন যে এই যে আছি বা আমরা যে সিচুয়েশন এখন পার করছি, সেই সিচুয়েশনে আসলেই আমার মনে হয় যে ডিপ্রেশনে মানুষ একটু বেশি ভুগছে। আমি আরেকটা জিনিস খেয়াল করেছি যে এখনকার কিছু ছোট ছোট বাচ্চারা, হ্যাঁ, এরাও মানে ডিপ্রেসড। কিছু জিজ্ঞাসা করে যে কি বাবু কেমন আছো, বলবে যে হ্যাঁ আমি ডিপ্রেসড, হ্যাঁ ভালো নাই। তো ব্যাপারটা কিন্তু হাসির, হ্যাঁ, কিন্তু তারপরও কিন্তু যে এরা কিন্তু ডাক্তার দেখাচ্ছে এবং ডিপ্রেশনের জন্য ওষুধও খাচ্ছে। এখন এই যে আমি যে মানে বলতে চাচ্ছি যে এরা কেন এটা, তারা কেন ফেস করছে, মানে রিজনটা আচ্ছা, কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ডিপ্রেশন হচ্ছে একটা মানসিক বিষয়, হ্যাঁ, এটার উৎপত্তিটা আসলে মন থেকে। তো এটা যে কোনো বয়সের মানুষেরই হতে পারে। দুশ্চিন্তা জিনিসটা কিন্তু সবার মাঝেই থাকে। আমি যদি তোমাকে একটু উদাহরণ দেই, যে ছোটবেলার একটা ঘটনা আমি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম, বাসা থেকে স্কুলের দূরত্ব প্রায় 1/2 কিলো এরকম হয়তো হবে। তো দেখা যাচ্ছে আমরা প্রায় সেখানে কলম হারিয়ে ফেলতাম। একটা কমন বিষয় ছিল কলম হারানোর বিষয়টা। তো যেদিন কলম হারাতাম সেদিন খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। কলমটাকে এত খুঁজতেছি, ব্যাগে খুঁজতেছি, ক্লাসরুমে, ক্লাসরুমের বাইরে, মানে চলতি পথে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এটাও কিন্তু একটা ডিপ্রেশন। মানে সেই বয়সের বাচ্চাদের জন্য, বা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম আমাদের যে বয়সটা ছিল, সেই বয়সে এটাও কিন্তু আমার জন্য একটা বড় দুশ্চিন্তা। একটা কলম হারিয়ে ফেলেছি, বা আমি পরীক্ষায় একটু খারাপ করেছে, এগুলো হচ্ছে দুশ্চিন্তা। সো এটা বড়দেরও হতে পারে, ছোটদেরও হতে পারে। আরেকটা বিষয় যদি আমি এখানে যোগ করি, ডিপ্রেশনের আগে আমাকে তারও আগে দেখতে হবে যে ডিপ্রেশনের উৎপত্তিটা কোথায়, মন থেকে। সো মন আমাদের স্বাস্থ্যের দিক, যেহেতু আজকের টপিকটা ছিল মানসিক স্বাস্থ্য, তো আমি এটা নিয়ে যদি একটু কথা বলি যে মানসিক স্বাস্থ্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা এই ব্যাপারে আমরা আসলে কতটা সচেতন। আমরা তো তখনই আমাদের হুঁশ হয় যখন আমরা নিজেরা ডিপ্রেশনে ভুগি। তখন আমরা উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, আমার মন বলে কিছু আছে, মানসিক স্বাস্থ্য বলে কিছু আছে।
আমি কি আদৌ সেটার প্রতি যত্নশীল কিনা, সেই বিষয়টাই হচ্ছে আগে। সেই প্রশ্নটা যদি আসে, আমরা সবসময় মানসিক স্বাস্থ্যের বিষয়টাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমি যখন একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি সবাইকে শেয়ার করছি, আমি ট্রিটমেন্ট নিচ্ছি, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, মানে আমি নিজেকে ব্যস্ত করে ফেলছি আমার সেই শারীরিক সুস্থতা থেকে নিজেকে রক্ষা করার জন্য। এমনকি আমার নিজের শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য আমি নিয়মিত খাবার খাচ্ছি, পুষ্টিকর খাবার খাচ্ছি, আমাকে যে পুষ্টিকর খাবার খেতে হবে সেটার প্রতি আমি একটু নজর দিচ্ছি। তারপর বিভিন্ন সময় আমরা মানুষের কাছে বা ডাক্তারের কাছ থেকে আমরা টিপস পাই যে শারীরিক ভাবে সুস্থ থাকতে গেলে তার যে সুস্থতার যে বিষয়টা, এটার 50% নাকি শারীরিক ব্যায়াম থেকেই আসে। মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি শারীরিক ভাবে প্রতিদিন যদি নিয়ম করে ব্যায়ামটা করে, তাহলে সে 50% সুস্থ থাকতে পারবে, আর বাকি 50% হচ্ছে তার খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো। তাহলে শারীরিক সুস্থতার দিকে অথবা শারীরিক স্বাস্থ্যের দিকে আমরা যে এত বেশি গুরুত্ব দিচ্ছি, আমরা একই রকম গুরুত্ব দেওয়ার কথা ছিল মানসিক স্বাস্থ্যের বিষয়টাই। কারণ শারীরিক এবং মানসিক এই দুইটা বিষয় মিলিয়েই কিন্তু একটা মানুষ হ্যাপি হয়। একটা মানুষ কখনোই কিন্তু শারীরিক সুস্থতা বা ফিটনেস দিয়ে কখনো হ্যাপি হয় না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মানসিক স্বাস্থ্য। এজন্যে মানসিক স্বাস্থ্যটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং গুরুত্ব দিয়ে এই মানসিক স্বাস্থ্যটা আসলে কি সেটাই আমাদের আগে জানতে হবে। যেমন আমরা ছোটবেলা থেকে আস্তে আস্তে করে আমরা বড় হই, বড় হতে হতে আমরা আমাদের শরীরকে চিনি, আমাদের শরীরের কোথায় কি প্রয়োজন, কিভাবে তার যত্ন নিতে হবে। যেমন আমরা ছোটবেলা প্রাইমারি স্কুলের বইগুলোতেই পড়ে থাকি কিভাবে কানের যত্ন নিতে হয়, কিভাবে চোখের যত্ন নিতে হয়, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। এরকম আমরা সেই বইগুলোতে পড়ে আসি এবং আমরা সেগুলোর ট্রিটমেন্ট গুলো নিজেরাই বুঝতে পারি যে এটার জন্য আমার কতটুকু সচেতনতা দরকার, আমি এটা মানে শরীরকে আমি কিভাবে ভালো রাখবো। কিন্তু মনটাকে কিভাবে ভালো রাখা যায়, মানে মানসিক স্বাস্থ্যটাকে কিভাবে ভালো রাখা যায়, এই মনটাকে আগে চিনতে হবে। মন কি কি কারণে মানুষ ডিপ্রেশনে ভুগতে পারে, এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা বা এই বিষয়গুলো নিয়ে সচেতনতা সব মহলে কিন্তু, ছোট এবং বড় সব মহলেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ ছিল। ফারজানা। জি ভাইয়া। ভাইয়া আপনার কাছে আমি একটা জানতে চাচ্ছি যে কোশ্চেন, মানসিক স্বাস্থ্য যেটা, এটা বলতে আসলে আপনার কাছে কি মানে কি বোঝাচ্ছেন আপনি, মানে কি আপনি বোঝেন? বা মানসিক স্বাস্থ্যের সাথে যে সম্পর্কিত একটা টার্ম ডিপ্রেশন, এটা আসলে আপনার কাছে কি মানে কি রকমের ধারণা আছে যে ডিপ্রেশনটা কি আপনার কাছে, সেই সংজ্ঞাটা আমি জানতে চাচ্ছি। কারণ এক একজনের কাছ থেকে শোনা আচ্ছা যায় যে এক রকমের ডিপ্রেশনের সংজ্ঞা। আচ্ছা, ডিপ্রেশনের সংজ্ঞা, দেখো, মানুষ সব কিন্তু একরকম না, সবার মানসিক পরিস্থিতিও একরকম না। আমি এটার সাথে স্বাস্থ্যকেই কম্পেয়ার করছি, কারণ দর্শক যারা আছেন তারা একটু বুঝতে সুবিধা হবে বা তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তো শারীরিক যে স্বাস্থ্যের বিষয়টা, আমি যদি এটাকেই ধরি, যে মানসিক স্বাস্থ্যও কিন্তু ঠিক একই রকম। আমরা মানে কি কারণে আমরা অসুস্থ হয়ে যাই শারীরিক ভাবে, ঠিক মানসিক ভাবে অসুস্থ হওয়ারও কিন্তু কিছু কারণ থাকে। মানে মানসিক স্বাস্থ্যের অসুস্থ হওয়া বা সুস্থ থাকারও কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আমাদের সতর্ক হওয়া দরকার। এখন ডিপ্রেশন হচ্ছে, যেমন শারীরিক অসুস্থতা কিন্তু এক ধরনের না, অনেক রকমের অসুস্থতা আছে। ঠিক মানসিক অসুস্থতাও অনেক রকমের আছে। আমরা মুখে হয়তো যখন আমরা বলবো যে এক ধরনের সে তো মানসিক ভাবে অসুস্থ, তার মানে প্রায় 70% লোক ভেবে নেবে সেই ব্যক্তিটা পাগল। মানে সে মানসিক ভাবে অসুস্থ, তার মানে হচ্ছে সেই ব্যক্তিটা পাগল। অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না। মানসিক অসুস্থতারও অনেক ধরনের মানে ধরন আছে এবং রকম আছে, টাইপ আছে। ডিপ্রেশন হচ্ছে তার মধ্যে বড় একটা মানে বলতে পারি একটা কারণ বা একটা মানে রকম আর কি মানসিক অসুস্থতার। তো এই ডিপ্রেশন টার্মটাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করতে যাই, যে এই ডিপ্রেশন টার্মটা অ্যাকচুয়ালি মানে কি বিষয়টা, বাংলাটা হচ্ছে হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। এখন এই অসুস্থতায় আমরা আসলে কিভাবে অসুস্থতা হই, সেটার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমাদের মনটা আসলে কি যায়। আমাদের প্রত্যেকের মন কিন্তু একরকম না, মানসিক যে চাহিদা সেটাও কিন্তু একরকম না, মানসিক যে শ্রম সেটাও কিন্তু একরকম না। শারীরিক ভাবে যেরকম আমরা এক একজন এক এক রকম শ্রম দিয়ে থাকি, মানসিক ভাবেও কিন্তু এক একজন এক এক রকম শ্রম দিয়ে থাকে। যেমন তুমি এবং আমি, আমরা এখন এই জায়গায় কথা বলছি, আমাদের একটা মানসিক শ্রম যাচ্ছে এখানে, বা আমাদের মস্তিষ্ক এখন অনেক বেশি কাজ করছে। ঠিক শারীরিক ভাবেও কিন্তু মানুষ এরকম বিভিন্ন ধরনের কাজ করে থাকে, এক একজন এক এক রকম, এবং তাদের রোগের সেই ভিন্নতাও কিন্তু আমরা মানে লক্ষ্য করি। ঠিক মানসিক ভাবেও কিন্তু একই রকম, কে কি কাজ করছে, কে কি ভাবছে, কার হচ্ছে দুশ্চিন্তা কোন ধরনের, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু সে ডিপ্রেশনে ভুগে থাকে। আর এটা হচ্ছে কন্ট্রোলেরও এখানে একটা বিষয় থাকে। যেমন শারীরিক ভাবে আমরা যেরকম আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারি, অনেকে দেখবা অল্পতেই অসুস্থ হয়ে যাচ্ছে, আবার অনেকে সারা বছর একদিনও একবারের জন্য সে অসুস্থ হচ্ছে না, এটাও কিন্তু একটা গুরুত্বের বিষয়।
তো মানসিক ভাবেও বিষয়টা এরকম, অনেকে একটু বেশি ইমোশনাল থাকে, যে মানে একটা জিনিস তার চাওয়া ছিল, সে এটা পাচ্ছে না, তখন দেখছে যে সে হতাশ হয়ে যাচ্ছে, সে নিজেকে একটু দুর্বল মনে করছে, সে ভাবছে যে এখনই বুঝি আমার সবকিছু শেষ হয়ে গেল, সামথিং লাইক দ্যাট। আমরা একটা উদাহরণ যদি দিতেই পারি, কমন একটা উদাহরণ, যেমন এসএসসি বা এসএসসি পরীক্ষার রেজাল্টের পর আমরা দেখি যে শুধুমাত্র রেজাল্টের কারণে একটা শিক্ষার্থী ভাবছে যে তার সবকিছু শেষ, সে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মানে তার ধৈর্য এই পর্যন্তই। তো এর চেয়ে বড় তো অনেক কিছু ঘটে, তারপরেও মানুষ কিন্তু এতটা দুশ্চিন্তাগ্রস্ত হয় না। তো আমি যদি মোটা দাগে এক কথায় বলতে চাই, এই ডিপ্রেশনটা হচ্ছে ব্যক্তি ভেদে ভিন্ন হয়, অনেক রকমের অনেক টাইপের হয়, এটার পেছনে অনেক কারণও থাকে যেটা সবার ক্ষেত্রে একরকম হবে না। আমি যার জন্য ডিপ্রেশনে ভুগবো, তুমি নিশ্চয়ই সেটার জন্য ডিপ্রেশনে ভুগবা না, বিষয়টা অনেকটা এরকম। ভাইয়া আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন আছে যে এই যে ডিপ্রেশন বা মানসিক সমস্যা যেটা আমরা যেরকম মানে অল্পতেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি বা অল্পতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, হ্যাঁ, এটার জন্য কি আপনি মানে আমাদের সাইকোলজিক্যাল সবকিছুকে ডিপেন্ড করেন, মানে যে সাইকোলজিক্যাল সবকিছুই দায়ী, নাকি আমাদের যে শারীরিক কিছু আহ, মানে লাইফ লিডিং প্রসেস যেটা থাকে ওটাও দায়ী হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, এই যে হঠাৎ করে হতাশ হয়ে যাওয়া, ডিপ্রেশন হয়ে যাওয়া, এর পেছনে আসলে একটা সমস্যা সমাধান করতে গেলে বা সমাধানের কথা বলতে গেলে আগে কিন্তু খুঁজে বের করতে হবে কারণটা কি, এটার উৎপত্তিটা কোথায়, কি কারণে আমার এরকম হচ্ছে। ধরো কয়েকদিন যাবত আমার রাতে ঘুম হচ্ছে না, কিন্তু আমাকে সবার আগে খুঁজে বের করতে হবে ঘুমটা কেন হচ্ছে না, আমার ইদানিং কি কি ধরনের সমস্যা হয়েছে, বা কোনো জায়গা থেকে আমি কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেই জিনিসটা আগে খুঁজে বের করতে হবে। সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে, আবার প্র্যাকটিক্যাল একটা বিষয় আমি বলবো এখানে থাকে। যেমন মানুষ হতাশ হওয়ার একটা বড় কারণ হচ্ছে একাকিত্ব। মানে কিছু কিছু মানুষ থাকবে যে তারা অন্যের সাথে খুব একটা শেয়ার করে না। যেমন আমি যখন শারীরিক ভাবে অসুস্থ হই, আমি হয়তো পরিবারের কাউকে জানাই আমার এই সমস্যাটা হয়ে গেছে, আমার ফ্যামিলি হয়তো একটা ব্যবস্থা করছে যে ডাক্তারের কাছে নিতে হবে বা এই সমস্যার কি সমাধান হতে পারে, তারা হয়তো একটা ব্যবস্থা করছে। কিন্তু মানসিক ভাবে আমি যখন একটু অসুস্থ হয়ে যাই, মানসিক ভাবে ডিপ্রেশনে ভুগি, একটু দুশ্চিন্তাগ্রস্ত হই, আমি কিন্তু ওইভাবে কারো কাছে শেয়ার করি না, মানে খুব সহজে শেয়ার করতে চাই না যে আমি একটা সমস্যায় ভুগছি। তো আমি আমার কোনো বন্ধু যখন আমার সামনে আসে বা কোনো পরিচিত ব্যক্তির সাথে যখন দেখা হয়, তখন হয়তো জিজ্ঞাসা করে যে তোমাকে এমন দেখাচ্ছে কেন, তোমার কি কোনো সমস্যা কিনা, তখন তুমি চিন্তিত কেন, তখন হয়তো আমি তাকে বলতে একটু সাহস করি, বা তারপরে আমি কাকে বলবো কাকে বলবো না এরকম একটা দ্বিধাগ্রস্ত থাকি। তো এই যে একটা বিষয়টা শেয়ারিং এর একটা বড় বিষয়। তো আমরা যদি মানে কোনো ধরনের দেখা যাচ্ছে আমরা ট্র্যাকলেস হয়ে গেলে একটা স্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিকের চেয়ে যখন একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছে, আমি নিতে পারছি না মানতে পারছি না, এরকম টাইপের যখন কিছু একটা হয়, তখন এই বিষয়টা ইনস্ট্যান্ট কাউকে না কাউকে শেয়ার করতে হয়। আমার একজন শিক্ষক আমাকে একবার বলেছিলেন যে তুমি যখন দুশ্চিন্তাগ্রস্ত হবা, তখন মিনিমাম সেটা 5 জন ব্যক্তিকে তুমি শেয়ার করবা, তোমার একটা দুর্ঘটনা বা তোমার কোনো একটা হতাশার খবর তুমি 5 জন ব্যক্তিকে শেয়ার করবা, সেই 5 জন ব্যক্তি তোমাকে যে ফিডব্যাকটা দেবে, তাতে করে তুমি দুশ্চিন্তা মুক্ত হয়ে যেতে পারবা খুব তাড়াতাড়ি। এখন এই শেয়ারিং এর বিষয়টা আসলে কি হয়, মানে মেন্টাল সাইকোলজি যে একটা বিষয় আছে, সেই বিষয়টা কিন্তু মানুষ মানুষকে সবচেয়ে বেশি কি করতে পারে, দুশ্চিন্তা মুক্ত রাখতে পারে। যেমন আমি যদি আমার বড় একটা দুর্ঘটনা আজকে ঘটে গেছে, আমি যদি আমার কোনো প্রিয় বন্ধুকে শেয়ার করি, সে যে আমাকে ভরসাটা দেবে, এটা কিন্তু আমাকে প্রায় 10 থেকে 20% দুশ্চিন্তা মুক্ত অলরেডি আমি হয়ে যাব, মানে আমার দুশ্চিন্তাটা কমিয়ে দেবে। এজন্যই কিন্তু উনি বলেছিলেন কথাটা, যে প্রায় 4 থেকে 5 জনকে যখন তুমি শেয়ার করবা, 5 জন ব্যক্তি 5 রকমের ভরসা দেবে তোমাকে, তখন দেখবা তোমার সেই সমস্যাটাকে আর সমস্যা মনে হচ্ছে না। তুমি যার জন্য দুশ্চিন্তাগ্রস্ত, এটাকে আর অত বড় করে তোমার দেখার সুযোগ থাকবে না, তুমি ভাববা যে হ্যাঁ আসলেই তো বিষয়টা হালকা, কিন্তু আমি তো এটাকে আসলে অনেক বড় করে নিয়েছিলাম এবং নিজেকে অনেক বেশি হতাশ করে ফেলেছিলাম। তো আমি বলবো যে এটা সাইকোলজিক্যাল একটা বিষয় আছে এবং প্র্যাকটিক্যালও বিষয় আছে, তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে, যে শেয়ারিং যে প্র্যাকটিসটা, একে অপরকে শেয়ার, একটা বিষয় শেয়ার করা, এবং কেয়ারিং এর যে বিষয়টা, যে আমার কাছে কেউ যদি এই ধরনের কোনো বিষয় শেয়ার করে তাহলে আমি তাকে কিভাবে ভরসাটা দেব। তো এই প্র্যাকটিস গুলো আমার মনে হয় অনেক বেশি করা দরকার, ফ্যামিলি মেম্বারদেরকে সকল বিষয়ে শেয়ার করা দরকার, নেগেটিভ হোক পজিটিভ হোক। আমরা প্রতিদিন ধরো বাসা থেকে বের হই, আমাদের যে কর্মস্থল সেখানে যাই, আবার রাতে হয়তো সেখান থেকে ব্যাক করি। তো এই যে সারা দিনের কাজের মধ্যে আমরা কি আমাদের প্রত্যেকটা কাজে সফল হব তার তো কোনো নিশ্চয়তা নাই, আমরা কিছু কিছু কাজে ব্যর্থ হব, আমরা বড় ধরনের কোনো কিছু হারাবো কোনোদিন, আবার বড় ধরনের কোনো সারপ্রাইজ বা কোনো পজিটিভ নিউজ হয়তো আমার জন্য আসবে। তো এই নেগেটিভ এবং পজিটিভ সবগুলো বিষয় শেয়ার করার জন্য নিজের পরিবারকেই সবার আগে বেছে নিতে হবে। আমি একটু লম্বা কথা বলে ফেলছি, এটা শেষ করছি আমি। পরিবারই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডাক্তার অথবা আমাদের মেন্টর। এটা
একদম 100% শিওর এটা মেনে নিতেই হবে। কেননা আমরা একটা সমস্যা হলে আগে কিন্তু পরিবারকে জানাই যে আমার হচ্ছে আজকে পেট খারাপ বা আমার আজকে মাথা ব্যথা করছে। আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন, বড় ছোট বা সমবয়সী যারা আছেন, তারা কিন্তু বলেন যে হ্যাঁ তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধের ব্যবস্থা করছি, তুমি এটা করতে পারো আপাতত, পরে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। তো এই যে সাপোর্ট, এই যে ভরসা, এটা শারীরিক ভাবে যেমন দিয়ে থাকেন, মানসিক ভাবেও কিন্তু তিনি দিয়ে থাকবেন। এই জন্যে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হই অথবা ভালো একটা নিউজ আসুক যাই হোক না কেন, আমার পরিবারের সদস্যদেরকে সেটা জানাতে হবে যে আজকে তো আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে, 20,000 টাকা হারিয়ে ফেলছি আজকে আমি। এই খবরটাও আমার তাদেরকে জানাইতে হবে, তারা আমাদেরকে সাপোর্ট দেবে। টাকা রিকভার করার ক্ষেত্রে হয়তো সাপোর্ট দেবে, এই মুহূর্তে আমাকে সান্ত্বনা দেওয়া, ভরসা দেওয়া, সবকিছু ক্ষেত্রে সহযোগিতা করবে। আবার অনেক একটা ভালো খবর যেরকম আমরা আনন্দে আত্মহারা হয়ে সবাইকে দেই, ঠিক এই খবরটাও সবাইকে দিতে হবে। খবরটা দিয়ে অপেক্ষা করতে হবে যে দেখি আমি বিষয়টাকে যতটা গুরুত্ব সহকারে দেখছি, যতটা বড় করে দেখছি, মানুষের কাছেও বিষয়টা তত গুরুত্বপূর্ণ কিনা। যেমন একটা গুড নিউজ হলে আমরা ফেসবুকে শেয়ার দেই, সবাই আমাকে কংগ্রেচুলেট করে, মানে ভালো বলে, গুড জব সামথিং লাইক দ্যাট এরকম। কিন্তু আমি যখন কোনো একটা কারণে হেরে যাই, তখন ইনস্ট্যান্ট যদি আবারও সেটা সবার সাথে শেয়ার করি, আমি দেখবো যে সবাই আমাকে কিন্তু হতাশ করবে না, তারা কিন্তু আমার হতাশাটাকে দূর করার জন্য চেষ্টা করবে। তখন সেই জায়গা থেকে আমার তাদের যে ফিডব্যাক বা তাদের যে কমেন্ট, এটা কিন্তু আমার হতাশাটাকে অনেকাংশে কমিয়ে দিতে পারে। তো এই প্র্যাকটিস গুলো করতে হবে। মানুষ কিন্তু মানুষের জন্য, সো আমরা এটাকে ভিতরে না রেখে আমরা যখন সবার সাথে শেয়ার করব, প্রকাশ করব, তখন এই সমস্যাটা অনেকাংশে কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি চলে যাব, কথা বলবো আসাদ ভাইয়ের সাথে আরো, কিন্তু এর আগে আমি বলতে চাই যে আপনারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের কাছে ডিপ্রেশনের মানে কি বা ডিপ্রেশনের সংজ্ঞাটা কি, বা আপনারা লাইফে ডিপ্রেশন কিভাবে পড়েছিলেন, এ সম্পর্কে আমাদের জানাতে পারেন কমেন্ট বক্সে। এই তো আমি আসাদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসাদ ভাই, আপনি একটা, মানে আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই যে দেখবেন আমাদের সমাজে আপনি একজনকে খুশির খবর বলতে চাচ্ছেন, সে কিন্তু আপনাকে অনেক মানে প্যাম্পার করবে যে না হ্যাঁ অনেক ভালো করেছিস বা কিছু, হ্যাঁ দুধের মাছি টাইপের একটা জিনিস আছে না। কিন্তু যখন দেখবেন আপনি খারাপ করছেন, হ্যাঁ, বা আপনি একটা জিনিসে পারছেন না, তখন আপনাকে আহ সাহস তো দিবে না, মোটিভেট করবে না, সেক্ষেত্রে দেখা যাবে আরো ডিমোটিভেট করে দিয়ে আপনার অবস্থা আরো কাহিল করে দিবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আর কি এই যে মানুষের কথায় কান্না দেওয়া বা মানুষের কথায় পাত্তা না দেওয়া, এই ক্ষেত্রটা আর কি মানুষ কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারে, এটা আপনি কিভাবে মনে করেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফারজানা, তোমাকে খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। এটা খুব বাস্তব একটা জিনিস। আহ আচ্ছা, আমি সেই বিষয়টা বলছি। ধরো তুমি যেটা বলছিলা যে আমরা একটু হতাশ হয়ে গেলাম। ধরো আমি কোনো একটা বিজনেস করছি, খুব মানে সবাই জানে সেই বিজনেসটা সম্পর্কে, এবং আমি ভালো প্রফিটও করছি। কিন্তু হঠাৎ করে একদিন খবর আসলো যে আমি বড় ধরনের একটা ধরা খেয়ে গেলাম, সেই বিজনেসে আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। তখন মানুষকে যখন আমি শেয়ার করব, বা আমার সমাজের বেশিরভাগ মানুষই হয়তো আমাকে আসলে ওইভাবে সান্ত্বনা দেবে না। আমি একটু আগে যে কথাটা বলেছি, যে হয়তো তারা সেভাবে সাপোর্ট আমাকে নাও দিতে পারে, বরং উল্টো হয়তো তারা আমাকে নেগেটিভ বলবে যে আমি আগেই বলেছিলাম এই ধরনের কাজ তুমি করবা না বা তোমার দ্বারা হবে না। এই যে এই টাইপের কমেন্টস গুলো, এগুলো আসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমাকে, আমি কোন সমাজে বসবাস করি, আমি কোন পরিবারে বসবাস করি, আমার আশেপাশে কারা থাকে, তাদের মতো করেই কিন্তু আমার নিজেকে গড়ে তুলতে হবে, আমার নিজেকে ধৈর্যশীল করে তুলতে হবে। যেমন তুমি দেখবা কিছু কিছু জায়গার মানুষ কিন্তু অনেক বেশি ধৈর্যশীল হয়। তারা কেন হয়? তাদের সমাজটাই ওরকম, তাদের ওই জিনিসগুলো মানতে হয়, মেনেই তাদেরকে চলতে হয়, ওই সিচুয়েশনে তাদেরকে বড় হতে হয়। তো তুমি যদি দেখো যে তোমার সমাজে মানুষ তোমাকে খুব একটা সাপোর্ট দিচ্ছে না, তাহলে তোমাকেই আগে ধৈর্যশীল হতে হবে, তোমার ধৈর্যের মাত্রা অনেক বেশি বাড়াতে হবে। আর মানুষের কমেন্টস গুলোকে তখন খুব একটা গুরুত্ব, মানে যেটা নেগেটিভ আসছে এই নেগেটিভ গুলোকে তুমি বাদ দাও। কিন্তু যদি 5টা নেগেটিভের মধ্যে একটাও পজিটিভ মনে করো কমেন্ট আসে, এটাকেই তুমি পিক করো, এটাকে পিক করে এটাকেই তুমি অ্যাকসেপ্ট করো, এবং দেখো এটাই তোমাকে হয়তো একটু হলেও সান্ত্বনা দিতে পারে। অনেকেই অনেক কথা বলবে, তো সেই সমাজ বা সিচুয়েশন অনুযায়ী তোমাকে কিন্তু নিজেকে গ্রো করতে হবে, যে আমার সমাজটাই এরকম, তো আমাকে তাদের মধ্যে এভাবে এভাবেই চলতে হবে। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কিন্তু আমি কোনটাকে পিক করব, কোনটাকে অ্যাকসেপ্ট করব, সেটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আসাদ ভাইয়ার এই কথার জন্য আর একটা কথা বলতে চাই যে আম, দেখা যায় যে আমরা যখন ডিপ্রেশনে পড়ি বা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হই, হ্যাঁ, তখন আমরা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত তো হই, নিজেরা নিজেদের ফিজিক্যালি ভাবেও অনেকটা ড্যামেজ করি, যে খাওয়া দাওয়া ছেড়ে দেই, কারোর সাথে কথা বলি না। এই জিনিসটা আসলে করা যাবে না। যখন ডিপ্রেশনে পড়বো তখন আসলে আমাদের আরো বেশি করে খাওয়া দাওয়া করা উচিত। আর আরেকটা জিনিস যেটা করি যে
এমনিতেই আছি দুঃখে, তার উপরে আমরা করি দুঃখের গান শুনি। যেমন আমাদের যদি মন খারাপ থাকে আমরা নর্মালি গিয়ে মেলোডি টাইপের সং শোনা শুরু করে দেই, দুঃখের গান শুনি, তাতে তো মন আরো বেশি খারাপ হয়। আবার যখন মানে আমরা খুব খুশিতে থাকি তখন আবার পার্টি সং শুনি। তো এই জিনিসটা করা যাবে না, যখন দুঃখে থাকি তখন পার্টি সং গুলো মনে হয় বেশি শোনা উচিত আমাদের। আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। আসলে নিজেকে তুমি কিভাবে গড়ে তুলবা সেটা কিন্তু একান্তই ব্যক্তিগত বিষয়। দেখবা ওই যে তুমি গানের কথা বললা যে ডিপ্রেশনের সময় ডিপ্রেশনের গান শুনেও হয়তো কেউ ডিপ্রেশন মুক্ত হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আসলে করণীয়টা মানে কি করা উচিত আমাদের, সেটা কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমি এখানে একটা বিষয় শেয়ার করি, যে আমরা শারীরিক স্বাস্থ্যের বিষয়ে যারা একটু সচেতন, আমরা এখন ইউটিউবের যুগ, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল সাইট গুলোতে আমরা ইজিলি অনেক টিপস পেয়ে থাকি, অনেক কিছু আমরা সেখান থেকে পেয়ে থাকি। তো এই যে সামনে শীতকাল আসছে, আমরা হয়তো আগে থেকে এখন চিন্তা করব যে শীতকালে আমার কি করণীয়, কিভাবে শরীরটাকে মানে যত্ন নিতে হবে, এই বিষয়গুলো আগে থেকে দেখবো, বা যারা জানি না তারা হয়তো জেনে নেব, যারা একটু সচেতন। কিন্তু যারা জানে না তারা কি করবে, বা যারা সচেতন না, তারা একটা অসুখে আগে ভুগবে, তারপর গিয়ে গুগলে সার্চ দেবে যে দেখি তো এই অসুস্থতার জন্য কি মানে টিপস আছে বা কোনো ট্রিটমেন্ট আছে কিনা যেটা ঘরোয়া ভাবে আমি করতে পারি। তো বিষয়টা অনেকটা একই রকম। আমি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আগে, হতাশায় যাওয়ার আগে, আমাকে আগে জানতে হবে যে মানুষ কেন হতাশাগ্রস্ত হয়, আমি নিজে হতাশাগ্রস্ত হলে আমি কি করব, আমার কি করণীয় হবে সেই মুহূর্তে। তো এগুলো সম্পর্কে আগে থেকে সচেতন হতে হবে। আমি কি স্যাড সং শুনবো সেই সময়, নাকি আমি কোথাও ঘুরতে যাব, নাকি ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক বেশি সময় কাটাবো, নাকি প্রিয় বন্ধুদের সাথে বাইরে একটু আড্ডা দেবো, বা যেটা করতে ভালো লাগে সেটা করবো। অনেকেই অনেক কিছু করতে পারে, তবে সেটা তার উপর ডিপেন্ড করবে যে সে তার নিজেকে হতাশা মুক্ত করার জন্য তার কি করা উচিত। আর এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা না বললেই না, যে আমরা মানুষ অভ্যাসের দাস। আমরা যেটাকে একবার অভ্যাসে পরিণত করব সেটা কিন্তু খুব সহজে যাবে না, বরঞ্চ আমাদের ওইটাই একের পর এক করতে হবে। যেমন তুমি যেটা বলছিলা, যে অনেকে যখন হতাশাগ্রস্ত হয় তখন খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দেয়, তার ঘুম হচ্ছে না, সে কোনো কিছুতেই তার মন বসছে না, এরকম একটা বিষয়। কিন্তু আমরা তো এটাও জানি, প্রত্যেকটা মানুষ যখন আমরা প্রাপ্তবয়স্ক হই আমরা জানি যে আমাদের জীবনটা আসলে ফুলসজ্জা নয়, এত সহজ নয়। আমাদের প্রতিনিয়তই বাধা বিপত্তি পেরিয়ে সামনে আগাতে হবে, আমাদের উত্থান আসবে, পতন হবে, অনেক কিছুই হবে। তো এটা একটা কমন বিষয়। ওই যে একটু আগে একটা কথা বললাম, যে আমি প্রতিদিন কাজে বের হচ্ছি, আমি মনে করো বিজনেসে বের হচ্ছি বা অন্য কোনো কাজে বের হচ্ছি, তাই বলে যে প্রতিদিনই আমি কোনো না কোনো গুড নিউজ নিয়ে বাসায় ফিরবো, এটা তো এর তো কোনো নিশ্চয়তা নেই। আমাকে স্যাড নিউজ নিয়েও বাসায় ফিরতে হবে। আমি প্রতিদিন লাভের মুখ দেখছি, একদিন আমাকে বড় ধরনের লসের মুখ, ক্ষতির মুখ আমাকে দেখতে হবে, এটা খুব স্বাভাবিক। তাহলে 30 দিনের মধ্যে যদি 5 দিন তোমার মনটা খারাপ থাকে, তার জন্য তো এত হতাশ হওয়ার কিছু নেই। বা বড় ধরনের কোনো ঘটনা যদি ঘটে যায়, সেটার সমাধান কি সেটা আগে খুঁজতে হবে। তুমি ট্রাই করো আগে, একবার দুইবার তিনবার একজনের কাছে বলো, আরেকজনের কাছে বলো, মানে অনেকের কাছে বলেও যখন কোনো সমাধান হচ্ছে না, তখন তুমি হতাশ হও। কিন্তু ঘটনা ঘটার পরপরই তোমাকে হতাশ হওয়ার কোনোই প্রয়োজন নেই। কারণ পৃথিবীতে অনেক সমস্যা আছে, সমাধানও আছে। তুমি সমাধানের পথগুলো খুঁজে বের করো। তোমার সামনে সমস্যা আসবে, কিন্তু তোমার দায়িত্ব হতাশ হওয়া না, তোমার দায়িত্ব হচ্ছে সেই সমাধানের পথগুলো খুঁজে বের করা। তুমি 6 থেকে 7টা পথ খুঁজে বের করো, কোনোটাই যখন কাজে লাগছে না তখন হতাশ হও। তখন সেই হতাশার জন্য তোমার ট্রিটমেন্ট আছে। কিন্তু তুমি কোনো মানে প্রাথমিক চিকিৎসাই করলে না, তোমার তো এখন আর সার্জারি করা বা তোমার অপারেশনে যাওয়ার কোনো সুযোগ নাই। তো তোমাকে নিজেকে আগে চেষ্টা করতে হবে যে আমার কি করণীয় হতে পারে, বা কোন ধরনের সমস্যা হলে আমি হতাশ হব কি হব না। অনেকেই আছে ছোটখাটো বিষয়ে অনেক বড় করে দেখে, অনেক বেশি হতাশ হয়ে যায়, যে আমার এটা কি হয়ে গেল, এটা কেন হলো, আমি কি আদৌ এটা থেকে বের হতে পারবো কি পারবো না, এরকম একটা বিষয়। তো আমাদের জীবনে অনেক সমস্যা থাকবে, অনেক কিছুই থাকবে, কিন্তু এই হতাশ হওয়া, অল্পতেই যে হতাশ হওয়া, এই প্র্যাকটিসটা যেন আমরা না করি, তাহলে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, যেটা থেকে বের হওয়া খুব একটা সহজ হবে না। তুমি অ্যাজ ইউজুয়াল থাকো প্রতিদিনকার মতো, হাসি থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, সবকিছু নিয়েই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরই নাম হচ্ছে মানুষ। মানুষের এটাই একটা বৈশিষ্ট্য, যে প্রতিটা মানুষ ছোট থেকে একদম বড় পর্যন্ত কোনো ঝামেলা ছাড়া, মানে কোনো স্যাডনেস ছাড়া সে দিনের পর দিন দিনাতিপাত করবে, এটা কিন্তু স্বাভাবিক জিনিস না। স্বাভাবিক জিনিসটা হচ্ছে তোমার দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে তোমাকে আগাতে হবে। তো তুমি হ্যাপি যখন থাকো তখন যেমন স্বাভাবিক থাকো, তোমার কষ্টের সময় বা স্যাডনেস এর সময় তোমাকে স্বাভাবিক থাকতে হবে। তাহলেই কিন্তু দেখবা সেই সমস্যাটা কেটে যাবে। তুমি যদি মানে ডিপ্রেশনকে সুযোগ দাও, তাহলে চেপে বসবে, লম্বা সময় তোমাকে সাফার করতে হবে, এটা সহজে তোমার কাছ থেকে যেতে চাইবে না। আর যদি তুমি এটাকে পাত্তা না দাও, তাহলে দেখবে এটা খুব একটা তোমাকে সাফার করতে পারবে না, তোমার উপর ইফেক্ট ফেলবে না সেটা খুব একটা।
ফারজানা। ভাইয়া, আমি আসলে বলতে চাই কি, ভাইয়া যে এই কথাগুলো আমাদের বলছে, মূলত ভাইয়া বলতে চাচ্ছে যে যাই হোক, আমাদের গিভ আপ করা যাবে না। আর সবসময় যে সব খারাপ জিনিসের পরিণতি বা যা আমাদের সাথে খারাপ হচ্ছে সেটার পরিণতি যে অনেক খারাপ হবে তার কোনো কারণ নেই। আর আরো সবচেয়ে বড় কথা যে আমাদের আশেপাশে কিছু মানুষরা, যদি আমাদের বন্ধু বান্ধবদের কথাই বলি, এদের কাছে যদি আপনি আপনার ডিপ্রেশনের কথা বলতে গিয়ে যান তাহলে বলবে কি, আরে ব্রেকআপ হয়েছে, এত কষ্ট পাইস না। এখন ব্রেকআপ তো সবসময় সবাইকে কষ্ট দেয় না। ব্রেকআপ ছাড়াও অনেকে অনেকে দেখা যায় যে ব্রেকআপ হয়েছে তাতে আরো বেশি খুশি হয়। তো ব্রেকআপ অলওয়েজ সবসময় কষ্টও দেয় না, অনেক সময় খুশিও দেয় মানুষকে। আর আমাদের উচিত যে সবসময় হাসি খুশি থাকা। বা অনেক সমস্যা আসবে, সেই সমস্যাটার এক এক সময় দেখা যায় যে সমস্যার লাস্ট ওয়েতে, যে লাস্ট স্টপে গিয়ে অনেক ভালো কিছু হচ্ছে, যে না এই সমস্যাটা করছি এর জন্যই তো এটা হয়েছে। হ্যাঁ, এই ভালো কিছুটা আমার জীবনে আসছে, নয়তো আসতো না। তো এটাই, সব খারাপের শেষে কিন্তু এটা ভালো থাকবে। যাই হোক ভাইয়া, আপনি আসলে এই যে বললেন যে এতক্ষণ যে আমাদের ডিপ্রেশন থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, আপনি ডিপ্রেশন কাটানোর ক্ষেত্রে যারা ডিপ্রেসড রোগী, মানসিক রোগী যারা, মানে মানসিক রোগী বলতে আমি যারা আর কি ডিপ্রেস হতাশায় ভুগছে, এরা যারা আছে এদের ক্ষেত্রে ন্যাচারোপ্যাথি একটা যে আলাদা টার্ম আছে, যে ওষুধ খাওয়ার আগে আপনি কিছুদিন নিজেকে 7 দিন বা এক সপ্তাহ মানে 1 মাস এরকম আলাদা রাখেন নিজেকে, প্রকৃতির সাথে থাকেন, ভালো পরিবেশ, মনে করেন বাতাস, পানি, তারপরে পুষ্টিকর খাবার এগুলা খান। দেখেন আপনার মানসিক অবস্থার যদি উন্নতি হয়, হ্যাঁ, তবে আপনি অন্য কোনো ওয়ে না যান। কোনো ওষুধ, যেমন এই যে ডিপ্রেশন অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য এমনিতেই ক্ষতিকর। কেননা দেখা যায় যে ম্যাক্সিমাম ডিপ্রেশন ওষুধগুলো খেলে আমাদের ঘুমের জন্য অবস্থা খারাপ হয়ে যায়, শরীর আরো ডিটোরিয়েট করে। তো এই ক্ষেত্রে আপনি ন্যাচারোপ্যাথিটা কিরকম দেখছেন? আচ্ছা, তোমার সবশেষ প্রশ্নটা আমি বুঝিনি, আরেকবার বলো সবশেষ প্রশ্নটা। মানে ন্যাচারোপ্যাথি যেটা আর কি, আমাদের যে 7 দিন নিজেকে আলাদা করে রাখা বা ওষুধ থেকে দূরে রেখে নিজেকে ইমপ্রুভ করার যে চেষ্টা বা নিজেকে যে সময় দেওয়াটা, এটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই যে নিজেকে আলাদা করে রাখা বা এই সময়টুকু দেওয়ার আমার কাছে মনে হয় না যে খুব একটা প্রয়োজন আছে। কারণ আমি হতাশার কথা যদি বলি বা মানসিক অসুস্থতার কথা যদি বলি, মানুষ যখন হতাশায় ভোগে তখন নিজেকে কিন্তু সে সবার আগে অনেক বেশি একা ভাবে। যদি ভাবতো যে আমার পাশে আরো অনেকেই আছে আমাকে সাপোর্ট দেওয়ার, তাহলে কিন্তু তার হতাশায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেজন্য আমি মনে করি না যে তার আসলে একাকী থাকা দরকার আছে, বরং তাকে আরো লোক সমাগমের ভেতরে রাখা দরকার, তাকে অনেক বেশি সাপোর্ট দেওয়া দরকার। আমি এখানে একটা বিষয় শেয়ার করি, যে মনে করো যে মানুষ যখন হতাশ হয় তখন তাকে আসলে কি করণীয়, মানে এটা দূর করার জন্য আসলে কি করণীয় হতে পারে প্রাথমিক অবস্থায়। তুমি এটা আগে থেকে ঠিক করে নিতে হবে, তোমার লাইফস্টাইলটা ওইভাবেই চেঞ্জ করতে হবে। তোমার লাইফস্টাইলের সাথে বা তুমি কি ধরনের কাজগুলো করো এটার সাথে তোমার লাইফস্টাইলের একটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে দেখবা যে এই ধরনের সমস্যাটা হলে পরে মানে ইনস্ট্যান্ট তুমি দেখবা একটা সমাধান খুঁজে বের করতে পারবা। যে আমি আজকে তো এই ঘটনাটা ঘটে গেল, যাক আমি এটা থেকে 2 দিন মুক্তি পেতে চাই, আমি দূরে কোথাও ঘুরে আসি। আমার এই মুহূর্তে পকেটে টাকা নেই, আমি অন্য কিছু করি, আশেপাশে কোথাও ঘুরে আসি। মনটাকে ভালো করার জন্য আমার কোনো প্রিয় ব্যক্তির সাথে আমি একটু দেখা করি, তার সাথে আমি ঘন্টা 2-3 সময় কাটাই। সেটাও হতে পারে তোমার হতাশা মুক্ত করার একটা বিষয়। তো মানসিক একেবারে রোগীর কথা যদি বলি, তাহলে মানসিক যে রোগী আছে একেবারে মানে মেডিকেল ট্রিটমেন্টে, মানে ট্রিটমেন্টের আগে চেষ্টা করা উচিত সেই মানুষটাকে তোমার এইভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আর কি। তো এটা আসলে আমরা দেখি যে একটা মানসিক রোগী হলে পরে তাকে আমরা একটু দূরে দূরে রাখি, তাকে আলাদা রাখি, সেপারেট রাখি, বা পাগলা গারদে পাঠাতে চাই এরকম। তো যখন অবস্থাটা একটু মানে স্বাভাবিকের দিকে থাকে তখনই চেষ্টা করতে হবে তাকে এই সমস্যাটা থেকে আমরা নিজেরা যাতে তাকে ফিরিয়ে আনতে পারি সেটা চেষ্টা করতে হবে। এবং এই হতাশা থেকে আরেকটা বিষয় যেটা ঘটে, অনেক বড় ধরনের দুর্ঘটনা অনেকে ঘটিয়ে ফেলে, সুইসাইড করার মতো অ্যাটেম্প্ট অনেকে নিয়ে থাকে, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অহরহই হয়ে থাকে। এখন একটা বিষয় যদি আমি তোমাকেই ভাবতে বলি, যে হতাশা জিনিসটাকে যখন আমরা আসলে অনেক বেশি বড় করে দেখব, তখন অনেক বিষয় কিন্তু মাথায় চলে আসে যে হতাশার আসলে সবশেষ সমাধানটা কি। মানুষ মনে করে, যারা হতাশাগ্রস্ত হয় অনেক বেশি, তারা মনে করে যে সুইসাইডটাই হচ্ছে একমাত্র সমাধান হতে পারে, এটা করলেই সব শেষ আমার জন্য, মনে করে আর কোনো ধরনের সমস্যা হবে না বা কিছু হবে না এই টাইপের। এখন আমি যদি বলি যে বাংলাদেশে এত মানে কোটি, প্রায় 18-20 কোটির মতো মানুষ আছে, তো এই মানুষগুলো কি প্রতিদিন হতাশ হয় না? তাদের কি বড় ধরনের ক্ষতির সম্মুখীন তারা হয় না? আমরা তো দেখি যে মানুষ ব্যবসায় লস খাচ্ছে,
মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘরবাড়ি ফেলে সব নিঃস্ব হয়ে যাচ্ছে একেবারে। তো সেই মানুষগুলো তো হতাশ হচ্ছে, তারা নিজেদেরকে কিভাবে ঠিক রাখছে? যদি হতাশার জন্য আমাদের কোনো একটা অঘটনই ঘটাতে হয়, এই হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য সুইসাইড বলো, অন্য কোনো অ্যাটেম্প্ট বলো, যদি এই পদক্ষেপগুলো নিতে হয়, তাহলে বাংলাদেশে প্রতিদিন সুইসাইড করে মারা যাইতো প্রায় 500 হাজার, তারও বেশি লোক মারা যাইতো। কিন্তু এটাই কিন্তু সমাধান না। আমাদেরকে নিজে ধৈর্যশীল হতে হবে, শান্ত হতে হবে এবং চেষ্টা করতে হবে নিজেকে কিভাবে মানে বেঁচে থেকে এইগুলোর সাথে লড়াই করার নামই কিন্তু আসলে জীবন। ভালো মন্দ সবকিছুর প্রতি লড়াই করার নামই যে জীবন, এগুলো আসলে উপলব্ধি করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো, একটা ঝামেলা আসলে আমি কিভাবে এটার মোকাবেলা করব, ভালো দিক আসলে কিভাবে এটা ধরে রাখবো। এই জিনিসগুলোর প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়ে আমি বলি। সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা হ্যাপি হই কখন, শারীরিক ভাবে সুস্থ থাকলেই কি? না, আমি বলবো যে মানসিক একটা বিষয় কিন্তু এখানে আছে। তো আমাদের হ্যাপিনেসের জন্য শারীরিক হচ্ছে 50% এবং মানসিক হচ্ছে 50%। আমরা দেখি মানে এটা একটা মানে উদ্যমের বিষয় বা উৎসাহের বিষয়। আমরা দেখি যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, অনেক বেশি অসুস্থ, বাট তারপর আমার ইচ্ছে হচ্ছে কোনো একটা কাজ করি, আমি অনলাইনে এসে কোনো একটা কাজ করি, বা হচ্ছে ফিজিক্যালি আমি একটা কাজে যুক্ত হই, আমি অসুস্থ থাকা সত্ত্বেও। দ্যাট মিন্স আমার সেই অসুস্থতাটা আমাকে খুব একটা কিন্তু আমার কাজ থেকে বিরত রাখতে পারছে না। আমার সেই কাজের যে স্পৃহা, সেটাকে কিন্তু আমি ঠিকই কাজে লাগাতে পারছি। ঠিক মানসিক ভাবেও আমি যখন একটু অসুস্থ হব, তখন শারীরিক ভাবে যদি আমি সুস্থ থাকি, তাহলে কিন্তু আমার মানে কাজে মন বসানোর একটা বিষয় থাকে। কিন্তু অনেকেই দেখা যায় যে মানসিক ভাবে ডিপ্রেসড হলে, আমার আজকে কাজ করতে ভালো লাগছে না, আমি 2 দিন অফিসে যাব না, আমি 2 দিন হচ্ছে ক্যাম্পাসে ফিরবো না, আমি 2 দিন এই কাজ করব না, ওই কাজ থেকে বিরত থাকবো, এরকম একটা বিষয়। তো আমি বলবো যে হতাশ হয়ে গেলেও কোনো কাজ থেকে বিরত থাকা উচিত না। নিজেদের যে দৈনন্দিন যে কাজগুলো আছে, এই কাজগুলোতে পূর্ণ মনোযোগ দিতে হবে, তাহলে এই জিনিসটা খুব একটা নিজেকে ইফেক্ট করতে পারবে না, এটাই আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে। আর যেই কথাটা বলছিলাম, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি এখানে শেয়ার করি, সেটা হচ্ছে শারীরিক ব্যায়াম। শারীরিক ব্যায়ামের কথা আমি শুরুতেই বললাম যে শারীরিক ব্যায়ামটাই হচ্ছে আমাদের 50% সুস্থতার একটা উপায় আমরা বলতে পারি। মানসিক ভাবেও কিন্তু ব্যায়াম করা যায়, সেই মানসিক ব্যায়ামটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে যে মানসিক ব্যায়ামটা আসলে আমরা কিভাবে করব? ওই যে আমি একটু আগে প্র্যাকটিসের কথা বললাম, যে আমার সামাজিক সিচুয়েশন, আমার পারিবারিক সিচুয়েশন, আমি যে কর্মস্থলে আছি, আমার সেই সিচুয়েশন গুলো বিবেচনা করে আমার নিজেকে গড়ে তুলতে হবে, যে কোন সিচুয়েশন আসলে পরে আমি কিভাবে আমার নিজেকে সেখানে উপস্থাপন করব বা প্রেজেন্ট করব, এটা একটা বিষয়। তারপর হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজগুলো করছি, এটারও কিন্তু একটা হিসেব নিকেশ করতে হবে। আমি কতটা ভালো সময় কাটাচ্ছি, কতটা কতটা মন্দ সময় কাটাচ্ছি, এগুলোর একটা হিসাব নিকাশ করতে হবে। ভালো চিন্তা করতে হবে। নিজের মস্তিষ্কটাকে আসলে অচল রাখা যাবে না। ভালো চিন্তা ভাবনার মধ্যে যদি আমি কাটাই, তাহলে হতাশা খুব একটা আমাকে স্পর্শ করতে পারবে না। এবং হচ্ছে ভালো ভালো কাজের প্রতি আমি নিজেকে উৎসাহিত করতে পারবো, ব্যস্ত রাখতে পারবো। তখন হতাশা খুব একটা ধারে কাছে আসবে না। এবং অনেক বেশি ভালো কাজের সাথে যুক্ত থাকলে, দুই একটা মন্দ কাজ বা দুই একটা অসুবিধা, দুই একটা হতাশা, এগুলো জীবনে খুব একটা বড় ধরনের ইফেক্ট ফেলতে পারে না। তো সেই জায়গাটাতেই আমার মনে হয় অনেক বেশি ফোকাস দিতে হবে। আর এখানে একটা বিষয় আছে, সন্তুষ্টি। মানুষ হতাশা হয়, এটার আরেকটা কারণ হচ্ছে মানুষ সন্তুষ্ট হতে পারে না অনেক জিনিস নিয়ে। যে আমার তো এটা হওয়ার কথা ছিল, এটা হলো না, আমার তো আরো বেশি হওয়ার কথা ছিল, হলো না। তো এই যে সন্তুষ্টির বিষয়টা, আমরা মানুষ, আমরা সব সময় সব জিনিস সমান ভাবে পাবো না। সো এই যে স্যাটিসফ্যাকশন বিষয়টাকেও কিন্তু আমাকে ওইভাবে মেনে নিতে হবে। সো আমি কতটুকু পেলে, কতটা পেলে সন্তুষ্ট হব, এটাও কিন্তু আমাকে নিজেকে ডিসাইড করতে হবে, যে এর বেশি হয়তো আমি যোগ্য না, বা এর বেশি পাওয়া হয়তো এই মুহূর্তে আমার জন্য সম্ভব না। সো এইগুলোকে মেনে নিতে হবে, এগুলোর চর্চা করতে হবে। মানসিক ভাবে সবসময় ভালো রাখার চিন্তা করতে হবে। আমরা আসলে যেটা ভাবি বাস্তবে কিন্তু সেটাই হয়। তো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে না, মানসিক ভাবে কখনোই ভেঙে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ছোটখাটো দুই একটা ঝামেলা আসতেই পারে, এগুলোকে খুব সুন্দরভাবে মোকাবেলা করতে হবে, কারণ জীবনটা অনেক সুন্দর। এবং যতদিন বেঁচে থাকি, ততদিন এই জীবনটাকে নিয়ে আমাকে লড়াই করতে হবে। তো এত দ্রুত বা ছোটখাটো বিষয়ে হেরে গেলে চলবে না, এটাকে নিয়ে অনেক লম্বা সময় পাড়ি দিতে হবে। তো এই সব ভাবনাগুলো যখন আমি নিজে ভাববো, তখন এসব ছোটখাটো ঝামেলা বলি, ডিপ্রেশন বলি, হতাশা বলি, বা স্যাডনেস, এগুলো কোনো কিছু আসলে খুব একটা ধারে কাছে ঘেঁষতে পারে না বলে আমার কাছে মনে হয়।
আচ্ছা, একটু অপেক্ষা করছি। হোস্ট খুব সম্ভবত আবার ব্যাক করবেন। আহ যে টপিকটা ছিল আজকে নির্ধারণ করা হয়েছিল, বিশেষ করে আমার জন্য স্বাস্থ্য কথায়, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং এটার গুরুত্বটা আসলে কতটুকু। আমাদের কিন্তু, আমি যদি আরেকটা বিষয় বলি, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের কিন্তু মানসিক যে স্বাস্থ্য, এটার বিষয়ে কিন্তু সবাইকেই গুরুত্ব দিতে হবে। পরিবারের বড় যারা আছেন তারাও ছোটদের সেই মানসিক স্বাস্থ্য বা নিজের সবার স্বাস্থ্যটাকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে, যে কে কেমন আছে সেই খোঁজটা প্রতিদিন রাখতে হবে। যেমন আপনি যদি পুরুষ হয়ে থাকেন বা বাহিরে কাজ করেন, তো সারাদিন পর বাসায় এসে সবার খোঁজ নিতে হবে, কে কেমন আছে, কার হচ্ছে সারাদিনের কাজ কেমন হলো। এসব বিষয়ে যখন একে অপরের সাথে শেয়ার করবেন, খোঁজ খবর রাখবেন, তখন কিন্তু মানুষগুলো একটু বেশি ভরসা পায়। তো এই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে। আর সবাইকে বোঝাতে হবে যে মানসিকভাবে ডিপ্রেশন আসতেই পারে, এই ডিপ্রেশন কিভাবে মোকাবেলা করতে হবে, আপনার সাপোর্ট আছে, এটাও তাকে বুঝতে দিতে হবে। এবং আমাদের সমাজে বা পরিবারে একটা বাস্তবতা যেটা, যে শেয়ারিংটা অনেক বেশি কম। ছেলের একটা প্রয়োজন, সেটা বাবার সাথে শেয়ার করতে পারছে না, মায়ের কাছে অল্প একটু বলার পর সেটা হলে হচ্ছে, না হলে সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে বা একটা অঘটন ঘটিয়ে ফেলছে। তো এই যে নির্ভয় যে বিষয়টা, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুব বেশি জরুরি একটা পরিবারে। আগেই একটা কথা বলেছিলাম যে পরিবারটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডাক্তার অথবা মেন্টর, পরিবারের সদস্যরা। তো তাদেরকেই আগে হচ্ছে একটা বিষয় শেয়ার করতে হবে, আমি যদি কোনো ঝামেলায় পড়ে যাই তাদের সাথে শেয়ার করতে হবে এবং সত্যটা তাদের সাথে শেয়ার করতে হবে। তাহলে তারা আপনার প্রতি বিশ্বাসটা থাকবে, আত্মবিশ্বাসের ক্ষেত্রেও তারা অনেক বেশি সহযোগিতা করবে। এই শেয়ারিংটা আমাদের সমাজে নেই বলেও কিন্তু সমাজটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত এবং ডিপ্রেশনটাও অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। যারা সচেতন আছেন, চেষ্টা করবেন নিজেদের পরিবারে ভালো মন্দ সবকিছু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে, তাদের ভালো মন্দটা জানার জন্য। এবং বন্ধু মহল কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেমন কোনো একজন বন্ধু, বেস্ট ফ্রেন্ড যারা আছে, তারা হতাশ হয়ে যাচ্ছে কিনা এই খোঁজও কিন্তু রাখতে হবে। বা হতাশ হয়েও যদি কেউ আমার সাথে কোনো একটা বিষয় শেয়ার করে, যে বন্ধু আমি তো এরকম একটা বিপদে পড়েছি, এখন আমার কি করণীয় হতে পারে, তাকে সান্ত্বনা দিতে হবে। বিষয়টা যদিও কঠিন, তারপরেও তাকে সহজভাবে বিষয়টা বোঝাতে হবে যে এটা একটা সাধারণ বিষয় ছিল। কারণ ওই যে সমস্যাটা, সেই সমস্যার চেয়ে কিন্তু নিজের জীবনটা অনেক বড়। বা এই একটা সমস্যা আমার সামনে হাজারো ভালো দিনের পথে বাধা হতে পারে না। এই বিষয়গুলো কিন্তু চিন্তা করতে হবে। আচ্ছা, আমি কমেন্টে দেখতে পাচ্ছি আহমেদ জুবায়ের লিখেছিলেন যে স্কেপিং ফ্রম ডিপ্রেশন, গার্লফ্রেন্ড শুড বি এক্সিস্ট অর নট। আচ্ছা, আপনার মতামত বলবেন। আচ্ছা, এই বিষয়টা যদি আমি বলি, যে গার্লফ্রেন্ড এখন বর্তমান সময়ে আমরা দেখি যে এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। তো এটাও কিন্তু এক ধরনের প্র্যাকটিস আমি বলবো। যে এখানে মানসিক একটা বড় ধরনের প্র্যাকটিস আছে, কিরকম, যে একটা মানুষ জীবনে আসবে, একটা রিলেশন তৈরি হবে, কিন্তু এটাই কি সবকিছু কিনা, জীবনের মানে কতটুকু সে কাভার করছে। মানে আমার জীবনটাকে যদি আমি 100% হিসাবে ধরি, তাহলে সেই ব্যক্তিটা আমার জীবনে কতটা ইফেক্ট ফেলছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমাকে ডিপ্রেসড হতে হবে, অথবা ডিপ্রেশন থেকে মুক্ত থাকার জন্য আমাকে কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে। আমি যদি বলি, অনেকে ব্রেকআপের পরে অনেক বেশি হতাশ হয়ে যায়। সো এটা একটা স্বাভাবিক বিষয়, আমি যে সেই ব্যক্তিটা মানে আচ্ছা, আমি যে সেই ব্যক্তিটাকে আমার করে মানে পেলাম, বা আমি তাকে পছন্দ করলাম, সে অ্যাকসেপ্ট করলো, এটাও কিন্তু একটা স্বাভাবিক বিষয় ছিল। ঠিক একই রকম ভাবে ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা থাকে, তাই বলে এটা নিয়ে খুব বেশি ডিপ্রেসড হওয়ার আমি আসলে কিছু মনে করি না। কারণ মানুষের ইমোশন কিন্তু মানুষকে অনেক বেশি নিয়ন্ত্রণ করে। সো নিজের ইমোশনটাকে আগে কন্ট্রোল করা দরকার, না হলে ইমোশন যদি ট্র্যাকলেস হয়ে যায়, তাহলে ব্যক্তি মানুষটাও ট্র্যাকলেস হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, যেখানে যতটুকু দেওয়ার মানে প্রয়োজন অনুযায়ী এটাকে ব্যবহার করতে হবে। এই ইমোশনের মিসইউজ কখনোই করা যাবে না। এই ইমোশনাল অনেক বেশি হয়ে যাওয়ার পরেই কিন্তু মানুষ ডিপ্রেসড হয় এবং এটা থেকে বড় ধরনের কিছু হয়ে যায়। তো সবকিছুকে স্বাভাবিকভাবে নিতে হবে। আর যদি কেউ মনে করে যে এটা তো ডিপ্রেসড হওয়ার একটা বড় কারণ, এটা থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আমি বলবো যে ওইভাবেই নিজের লাইফটাকে লিড করুন, চিন্তা ভাবনা করে, যাতে এই ধরনের সিচুয়েশন সামনে না আসে, এবং আসলেও মিউচুয়ালি সেটাকে নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোল করা যায়, বা মিউচুয়ালি সেটাকে মানে কি বলে সমাধান করা যায়। তো এটাই ছিল জুবাইরের প্রতি আমার আনসার। তারপর জুবাইর আরো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে আপনি কিভাবে হতাশা থেকে মুক্ত হন, বা এই টাইপের কিছু একটা। আচ্ছা, হ্যাঁ, আমি কিভাবে হতাশা থেকে মুক্ত হই এই গল্পটা তাহলে বলাই যায়। যে
হতাশা ছাড়া আসলে কোনো ব্যক্তি নাই। আমি তো বললাম যে প্রত্যেকটা মানুষের প্রতিদিন মানুষ কোনো ভালো নিউজ পাবে সবসময়, এটা কিন্তু না। মানুষের মন্দ নিউজও থাকতে পারে বা স্যাডনেস আসতে পারে, কিন্তু তারপরেও কিভাবে একজন মানুষ হাসি খুশি থাকতে পারে সেই বিষয়টাই হচ্ছে একটা প্রশ্ন। তো হতাশা মুক্ত থাকার, পার্সোনালি যদি আমি বলার চেষ্টা করি, যে হতাশা মুক্ত থাকার জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করি, যে আমার এরকম একটা সমস্যা হয়েছে, আমি তোমার সাথে হচ্ছে আমি 30 মিনিট কথা বলবো বা একটু সময় কাটাবো। আর যদি সুযোগ হয় একটু হাঁটতে বের হই, বাইরে কোথাও ঘুরতে বের হই, যদি আরো বেশি সুযোগ হয় তাহলে কোথাও ঘুরতে চলে যাই, এবং নিজের ভাবনাটার মধ্যে একটা মানে স্থির ভাব নিয়ে আসার চেষ্টা করি, যে না, এটা কেন হয়েছে আমি একটু খুঁজে বের করি, মানে কোথায় সমস্যাটা ছিল, আমার কোনো ল্যাকিংস ছিল কিনা যার কারণে আমি আসলে আজ ভুক্তভোগী। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু চিন্তা ভাবনা করার পর হতাশা থেকে মুক্ত থাকা যায়। তারপরে হচ্ছে আমার যে ফেভারিট খাবারগুলো আছে সেগুলো খেতে পারি দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য। কিছু কিছু বড় ধরনের টেনশন থাকবেই, এটা সব সময় থাকবে এবং এটা থাকা উচিত। না হলে আমরা আসলে বুঝতে পারবো না যে হ্যাপিনেস কি জিনিস। যদি কষ্টই না থাকে তাহলে আমরা বুঝতে পারবো না হ্যাপিনেস কি জিনিস। তো ওইগুলো থাকবেই, খুব স্বাভাবিক। কিন্তু চেষ্টা করতে হবে ব্যক্তিগত ভাবে নিজেকে যতটা ট্র্যাকে রাখা যায়, হতাশা মুক্ত রাখার চেষ্টাগুলো করতে হবে। এটা ব্যক্তিগত ভাবে নিজেকে ঠিক করে নিতে হবে। আজকে যদি আমার বিষয়গুলো আমি শেয়ার করি, এটা দিয়ে সবার আসলে হতাশা মুক্তি হবে না। তো নিজেকে ঠিক করতে হবে যে হতাশায় পড়লে আমার কি করা উচিত হবে। আর কোনো কিছু না পাওয়ার পরেও নিজেকে একটু হ্যাপি হ্যাপি মনে করতে হবে, মানে একটা ভাব নিতে হবে যে আমি অনেক বেশি সুখী আছি, আমি অনেক বেশি হ্যাপি আছি, আমার যা আছে তাই নিয়ে আমি অনেক বেশি হ্যাপি। একটু হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, মানে একটু নিয়মতান্ত্রিক ভাবে জীবন পরিচালনা করতে হবে। সবকিছুর মধ্যে একটা মানে রুটিন ভাব থাকবে, বা সময়ের কাজ সময়ে করা। তারপরে এই বিষয়গুলো যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে হতাশা মুক্তি খুব একটা বড় বিষয় হয় না, এবং হতাশায় পড়ারও খুব একটা সম্ভাবনা থাকে না। যদি আমি এটাই মনে করি যে আমি হতাশ হব না, তাহলে ওই ধরনের বড় ধরনের হতাশা খুব একটা চেপে বসার কোনো সুযোগ তেমন একটা থাকে না। ওকে, দর্শক শ্রোতা, ওয়েলকাম এন্ড সারপ্রাইজ। আমি আমাদের সাথে আজকে আছি জুবায়ের। আসলে আমার আজকে থাকার কথা ছিল না। আজকে আসলে ফারজানা ইয়াসমিন প্রোগ্রাম রান করছিল, স্বাস্থ্য কথানের 13তম পর্ব চলছে আজকে। আসলে আহ, খুব সম্ভবত টেকনিক্যাল সমস্যা অথবা তার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য আজকে ও থাকতে পারছে না। তো আমি কন্টিনিউ করছি। ইদ্রিস ভাই, আপনি বলছিলেন ডিপ্রেশন নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী একটি কমেন্ট আসলে আমি করেছিলাম। তো দুর্ভাগ্যবশত কমেন্টে আমি নিজের কমেন্ট নিজেই পড়ছি। কমেন্টটি ছিল এরকম যে অতিথি ভাই, আপনি কিভাবে হতাশা থেকে বের হন? আচ্ছা, আমি মাত্রই কিন্তু আমার সেই প্রশ্নের উত্তরটা দিচ্ছিলাম এবং দিয়ে ফেলেছি অলরেডি। তারপর আবার আরেকটু ছোট করে আমি শেয়ার করছি যে নিজের আমার ব্যক্তিগত হতাশা, যে আমাকে সবসময় সবাই হাসি খুশি দেখে, মানে কখনো এই ধরনের বড় ধরনের হতাশা বা এই ধরনের কোনো কিছুতে খুব একটা দেখা যায় না। তো আমি এটার গল্পটা যদি আরেকবার ছোট করে শেয়ার করি, যে ওই যে একটু আগে কথাটা বললাম যে আমরা আমরা প্রত্যেকের জীবনেই প্রতিদিন যে ভালো খবর আসবে তা কিন্তু না, অনেক খারাপ খবরও আসবে। সেগুলোকে ওভারকাম করা শিখতে হবে। বললাম তো যে তুমি হিসাব করে দেখতে পারো যে তোমার মাসে 30 দিনের মধ্যে কয়টা ভালো নিউজ আসে এবং কয়টা মন্দ নিউজ আসে। তুমি দেখবা যে মন্দ নিউজের পরিমাণ বা সেই হতাশার যে খবরগুলো, এটার পরিমাণ খুবই অল্প। তো এই অল্প একটু হতাশার জন্য, এটা তো আরো বেশি হওয়া উচিত ছিল, আমি ধরতাম 50-50 হোক, তারপরেও একটা বিষয় ছিল। কিন্তু এই অল্প একটু হতাশার জন্য বা দুঃসংবাদের জন্য বা যে কোনো আমার একটা ব্যক্তিগত সমস্যার কারণে আমার সামনের দিনগুলোতে আমার জন্য আরো ভালো কি অপেক্ষা করছে সেটার পরিমাণও তো বেশি। আমি যদি ধরে নিই যে এখন পর্যন্ত আমার লাইফে যা কিছু ঘটেছে তা সেটার মধ্যে ভালোর পরিমাণ বেশি ছিল, তাহলে সামনের যে দিনগুলো আমি বেঁচে থাকবো সেখানে ভালোর পরিমাণ নিশ্চয়ই আরো বেশি হবে। তো সেই ভালোর দিনগুলোর কথা তুমি যদি চিন্তা করো সেই মুহূর্তে, যে আজকে একটা ঘটনা ঘটে গেছে, এটাই কি শেষ, আমার তো আরো অনেক দিন বাকি আছে, সেই দিনগুলোতে তো আমার আরো ভালো অনেক কিছু হওয়ার সম্ভাবনা আমি নিজে দেখছি। তাহলে আজকের এই ঘটনা কি আমার সেই ভালো কাজগুলোর বাধা হয়ে দাঁড়াবে? আমি কি এটাকেই বড় করে দেখবো, আর বাকিগুলো কি আমার কাছে মানে কোনো কিছুই না? এরকম ভাবে যখন তুমি ভাববা তখন এই জিনিসটাকে একদম সিলি একটা বিষয় মনে হবে, এবং এটাকে পাত্তা না দেওয়ার মতোই একটা বিষয় হবে। তারপরেও যদি দেখো যে এই বিষয়টা মানে একেবারে কাটাতেই পারছি না কোনোভাবেই, বন্ধুর সাথে কথা বললাম, বাইরে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরেও বারবার শুধু আমার এই বিষয়টা আমার মাথাতেই কাজ করছে, এটা মাথা থেকে বের হচ্ছে না কোনোভাবেই, তাহলে খোঁজার চেষ্টা করো এটা কেন হচ্ছে অ্যাকচুয়ালি। বা এটা তোমার লাইফে মানে আহ, এটা মনে করো একটা নেগেটিভ হয়ে গেছে একটা কিছু, এটা পজিটিভ হলে তোমার লাইফে খুব বেশি উপকার হতো কিনা, এটাকে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ, এটার অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করো। যে আমার আজকে যে ক্ষতিটা হয়ে গেল, এটা কি অন্য কোনো ভাবে আমি ওভারকাম বা রিকভার করা সম্ভব কিনা, বা এটা না থাকলে আমি খুব বেশি কি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ধরো আজকে আমার ক্ষতিটা হয়নি, কিন্তু ফিউচারে ক্ষতি হতে পারে, সেই ক্ষতির পরিমাণটা কি,
সেই ক্ষতিটা কি আমি অন্য কোনো ভাবে পুষিয়ে নিতে পারবো কিনা, সেটাই হচ্ছে বড় বিষয়। তো এই মুহূর্তের বিষয়টা মুহূর্তেই শেষ করে দেওয়ার চেষ্টা করবা, আর নতুন করে প্ল্যানিংও করার চেষ্টা করতে পারো। যে ধরো যদি এরকম হয় যে এটা একটা সিকোয়েন্সিয়াল বিষয়, যেমন আজকে হয়েছে, মানে একটা কাজ, যেমন বিজনেসের কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি, যে আজকে আমি বিজনেসে মানে ধরা খেয়ে গেলাম, আগামীকালকেও তো আমি আবার বিজনেসে ঢুকবো, সেক্ষেত্রে আবারও যদি ধরা খেয়ে যাই তখনও কি এরকম হবে? তো সেটার জন্য তোমাকে আবার প্রি প্ল্যান করতে হবে, পূর্ব প্রস্তুতি নিতে হবে, যে এই ধরনের ক্ষতির আশঙ্কাটা কি, বা যদি আবারও হয়ে যায় সেক্ষেত্রে আমি কিভাবে ওভারকাম করব। কিন্তু যদি এটা সিকোয়েন্সিয়াল বিষয় না হয়ে থাকে, তাহলে চেষ্টা করতে হবে যে এটাকে এখানেই শেষ করার, আজকের দিনেরটা আজকের দিনেই শেষ করে দেওয়ার, এটা নিয়ে সামনের দিনগুলোতে ভাবার আর কোনো সুযোগ নেই। কারণ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে আলাদা কাজের জন্য গুরুত্বপূর্ণ। আজকের জিনিসটা এখানেই শেষ, আগামীকালকে নতুন একটা কাজ আমার সামনে আসবে, সেটাকে আমি গুরুত্ব দেব। যদি আজকেরটা নিয়ে বসে থাকি, আজকেরটাতে আমি ধরা খেলাম, আগামীকালকে যে কাজ, সেটার সময় যদি এই ভাবনা ভাবি, তাহলে সেই কাজটাও আমার ভেস্তে যাবে, সেটাতেও ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকবে। তো আমি যেটা করি, যে আজকেরটা আজকে শেষ করে দেই, এটা এই পর্যন্তই শেষ। আজকে সারাদিনে আজকে একটা মানে দুঃসংবাদ আসছে বা কোনো একটা কারণে খুবই মন খারাপ, আমি হতাশাগ্রস্ত, চেষ্টা করি মানে যে উপায়গুলোর কথা বললাম এটা দিয়ে আজকে এটাকে ফিনিশ দিতে। এবং রাতে ঘুমাতে যাব একটা ঠান্ডা মাথা নিয়ে, অথবা মাথাটা যেরকমই হোক না কেন, সকালে একটা ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠে আবারও আমার যে কাজের জায়গা বলো, সেই কাজের জায়গায় আবার পূর্ণ উদ্যমী হয়ে, উৎসাহী হয়ে সেই কাজে যেন আমি যোগ দিতে পারি। আমি পার্সোনালি সেটাই করি বা করার চেষ্টা করি, এবং আমি 90% সেটাতে সফল হই। ধন্যবাদ জুবায়ের, আমাকে এই প্রশ্নটা বা এই বিষয়টা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর যান্ত্রিক গোলযোগের জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, তার জন্য দুঃখিত। যাই হোক, ভাইয়ার আলোচনা থেকে আমরা অন্তত বুঝতে পেরেছি যে আমাদের আসলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া আসলে খুবই বেশি জরুরি। কেননা যদি মন না ঠিক থাকে, যতই আপনি জীবনে উপরে উঠেন বা যতই জীবনে সাকসেস অর্জন করেন, কোনোটাই লাভ হবে না। কারণ আলটিমেটলি আপনার নিজের সাথে নিজেকে তো ডিল করতে হবে। তো মানসিক স্বাস্থ্যটা আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না। শারীরিক স্বাস্থ্যের জন্য আপনি যেরকম খেয়াল রাখেন, বা শরীর অসুস্থ হলে আপনি যেরকম ডাক্তারের কাছে যান, যদি আপনি মনে করেন যে আপনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে বা আপনি ফেস করছেন, তো আপনি অবশ্যই উচিত আপনার সাইকিয়াট্রিস্ট দেখানো। আর এটা দেখানো মানেই কিন্তু যে একটা চিরাচরিত ধারণা যে সাইকিয়াট্রিস্ট দেখানো মানে হয়তো পাগল, না, এরকম ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ সাইকিয়াট্রিস্ট দেখানো মানে হয়তো পাগল না, সে হয়তো কোনো একটা মানসিক সমস্যা ফেস করছে, যার জন্য তার ট্রিটমেন্ট দরকার, কাউন্সেলিং দরকার। তো এই কাউন্সেলিংটা আপনার আমার সবার যে কোনো সময় দরকার হতে পারে, আর এটার ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত। আর এই তো আপনারা আচ্ছা নিজেদের ফারজানা, আমি সবশেষে ছোট করে আরেকটু শেয়ার করতে চাচ্ছি, আমি যদি একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করি, যে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুইটাকেই আমাকে সমানভাবেই দেখতে হবে। একজন মানুষকে এই দুইটাই করা উচিত, কেননা তার মন এবং শরীর এই দুইটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ তার হ্যাপিনেস এর জন্য। তো আমরা শারীরিক ভাবে যে খাওয়া দাওয়া করি, আমরা জানি যে পুষ্টিকর খাবার না খাইলে আমার হচ্ছে এই রোগ হওয়ার সম্ভাবনা আছে, বা আমি শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি এটার জন্য ব্যায়াম করি, নিয়মিত খাবার খাই, নিজে হচ্ছে গোসল করি, ফ্রেশ থাকি। ঠিক মানসিক ভাবেও মনটাকে ফ্রেশ রাখতে হবে, না হলে কিন্তু ঝামেলা থেকেই যাবে। তুমি শারীরিক ভাবে যতই ফিট থাকো না কেন, মানসিক ভাবেও তোমাকে ওইভাবে পরিষ্কার মানে মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং মনেরও একটা ব্যায়াম আছে, আমি একটু আগে সেটা ব্যাখ্যা করেছি, সেই ব্যায়ামটাকেও তোমার করতে হবে। যেমন তুমি তোমার মানসিক ভাবে সুস্থ থাকার জন্য একটা রুটিন তৈরি করো। যেমন আমরা ব্যক্তি, আমরা শারীরিক ভাবে ঠিক থাকার জন্য কি করি, আমরা খাবার খাই, আমরা 3 বেলা খাবার খাই, এর বাইরেও আমরা নাস্তা করি, আমরা হচ্ছে ফ্রেশ হই, বাহির থেকে আসলেই ফ্রেশ হই, গোসল করি, নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য ব্যায়াম করি, কেউ জিমে যায়। ঠিক মানসিক জিনিসটাকে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ, তোমার কাছে আমি যদি প্রশ্ন রাখি, একটু ভেবে দেখো যে মানসিক ভাবে মানে মনের ব্যায়াম করা বা মানসিক যে যত্ন, এটা আমি আসলে কতটুকু নেই। আমি কিন্তু একেবারেই নেই না। আমার মনটাকেও কিন্তু সান্ত্বনা দিতে হবে, মনেরও কিন্তু বিশ্রাম দরকার। যেমন তুমি অনেক বেশি ঝামেলায় থাকো, সপ্তাহব্যাপী তুমি কাজ করো, তুমি সপ্তাহে একদিন ঘুরতে যেতে পারো, রিফ্রেশমেন্টের জন্য তুমি অনেক কিছু করতে পারো, তোমার এন্টারটেনমেন্টের জন্য একটা কিছু নির্ধারণ তোমাকে করতে হবে প্রতিদিন, যে আমি একটু সময় আমার নিজের মতো করে কাটাবো, অথবা প্রিয় কোনো ব্যক্তির সাথে আমি একটু আড্ডা দেবো, গল্প করবো, একটু হাসি আড্ডা দেবো, যাতে আমার মনটা খুব বেশি ভালো হয়ে যায়। প্রিয় কোনো ব্যক্তির আমি বই পড়তে পারি, প্রিয় কোনো মুভি দেখতে পারি, যেগুলো হচ্ছে প্রতিদিন আমার মনটাকে একদম পুরোপুরি রিফ্রেশ করে ফেলবে। যেমনটা আমরা কম্পিউটারের আমরা রিসাইকেল বিনে থেকে সবকিছু একদম মুছে দেই, একদম রিফ্রেশ, ফুললি রিফ্রেশমেন্ট, এইরকম মনের দিক থেকেও করতে হবে। যেমন আমরা প্রতিদিন যখন গোসল করি, শরীরের যত ময়লা আছে সবগুলো থেকেই কিন্তু আমরা মুক্ত হয়ে যাই। তো চিন্তা করতে হবে প্রতিদিন একটা সার্টেন টাইম নিজেকে নিয়ে ভাবতে হবে,
যে আমি কি, আমি কতটা সফল, আমি আসলে কি চিন্তা করছি, আমি প্রতিদিন কতটা ভালো কাজ করছি, কতটা মন্দ কাজ করছি, আমার কি করা উচিত, আমার নিজের প্রতি আমার কি দায়িত্ব, মানুষের প্রতি আমার কি দায়িত্ব, এগুলো নিয়ে যখন তুমি ভাবতে থাকবা, তখন দেখবা যে মানসিক কাজের মধ্যে বা মানসিক বিষয়গুলোর মধ্যে একটা রুটিন চলে আসবে। যে আমি প্রতিদিন এই সময়টাতে কাজ করি, এই সময়টাতে আড্ডা দিই, এই সময়টা হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য কিছু একটা করি, আর এই সময়টাতে আমি আমার নিজেকে নিয়ে ভাবি এবং অন্য সবাইকে নিয়েও আমি ভাবি। তো এভাবে যখন একটা মানুষ নিজেকে প্রতিনিয়ত একের পর এক মানে তার দিন রাত পার করবে, তখন আসলে ওই বাহিরের জিনিসগুলো খুব একটা এখানে আঘাত করতে পারে না। ধন্যবাদ ফারজানা। জি ভাইয়া যেরকমটা বললেন আমাদের নিজেদের সময় দেওয়া উচিত, আসলে আমিও মনে করি যে আমাদের নিজেদের সময় দেওয়া উচিত। কেননা সারা বছর বা সারা জীবন আমরা নিজেদের জন্য বা প্রতিযোগিতাময় যে জীবন এটা কাটাবোই। তো আমাদের উচিত যে নিজেদের জন্য আলাদা একটা সময়, অন্তত নিজের জন্য 5টা দিন, যে আমি আমার ফ্যামিলির সাথে সময় দিই, আমি কথা বলি আমাদের বন্ধু বান্ধবদের সাথে, বা ঘুরতে যাই কোথাও। এরকম করলে আসলে সারা বছরের জন্য যে কাজ করার যে এনার্জি বা ফিউল এটা আমরা পাবো। এই চালিকা শক্তিটা পাওয়ার জন্য অন্তত আমাদের কোনো একটা নিজেদের সময় দেওয়ার খুবই দরকার, আর মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা দরকার। এই তো আপনারা নিজেদের খেয়াল রাখুন, আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার ব্যাপারে খেয়াল রাখুন। কেউ যদি ডিপ্রেশনে থাকে বা মনে হয়, তাদের সাহায্য করার চেষ্টা করুন। অন্তত মোটিভেট করতে না পারুন, ডিমোটিভেট করবেন না। কারণ আমরা জানি না আসলে সেই মানুষটা কি ফেস করছে, বা আপনি হয়তো বুঝবেন না, আপনার কাছে হয়তো জিনিসটা খুবই সিম্পল হতে পারে, তার কাছে হয়তো জিনিসটা অনেক বড় হতে পারে। তাই কারো সমস্যাকে ছোট করে না দেখি সহানুভূতিশীল হই, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করি, নিজেকে ভালো থাকি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া আপনার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার প্রথম প্রোগ্রাম ছিল এবং স্বাস্থ্য কথনে আজকের এই প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, টপিকটাও খুব সুন্দর ছিল। আমি সবশেষে যদি যারা দর্শক শ্রোতা ছিলেন তাদের উদ্দেশ্যে বলি যে এই মনটাকে নিয়ে আসলে একটু বেশি সময় ভাবতে হবে। মনটাকে নিয়ে একটু বেশি সময় ভাবলে জীবনটা আসলে অনেক বেশি সুন্দর হয়ে যাবে। তো শারীরিক স্বাস্থ্যের বিষয়ে যতটা খেয়াল দেওয়া দরকার, মানসিক স্বাস্থ্যের ভাই বিষয়টাকে আপনাকে আসলে শোনা যাচ্ছে না। খেয়াল দিতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, বিও রেডিওর সাথে থাকবেন, স্বাস্থ্য কথা শুনবেন প্রতি সপ্তাহে। ফারজানা, ধন্যবাদ তোমাকে।